আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দেশের একেবারে পশ্চিমে হেরাত প্রদেশের দূরত্ব ৮০০ কিলোমিটারের বেশি। বাসে পৌঁছতে লাগলো প্রায় ১৮ ঘন্টা। পরের দিন ভোরে রওনা হলাম আরও ১২০ কিলোমিটার পশ্চিমে ইসলাম কালা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে। ট্যাক্সি স্ট্যান্ডে আলাপ হলো আখতারজান নামের বছর ৪০-এর এক তালেবান মুজাহিদ ও তার তরুণ ভাইপোর সঙ্গে। তারাও সীমান্তে যাচ্ছিলেন, তুলে নিলাম ট্যাক্সিতে। আখতারজানের সঙ্গে আলাপ না হলে তালেবানের রণনীতি নিয়ে অনেক কিছুই জানা যেত না। মাঠ পর্যায়ে সৈনিক আখতারজান, দেশ বাঁচাতে অল্প বয়সে রুশ রাইফেল AK-47 খাতের মাথায় নেমে পড়েছিলেন। তারপর বিদ্রোহীদের প্রিয় এই বন্দুকই যে ব্যবহার করেছেন তা বুঝলাম যখন বললেন ম্যাগাজিনে ৩০টি গুলি ধরে। তবে আখতারজানের কথায় বোঝা যায় তিনি মুজাহিদদের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন, বিশেষ করে সোভিয়েত জমানার রকেট চালিত গ্রেনেড RPG কাঁধে বসিয়ে মর্টার নিক্ষেপের কারণে। বছর ১৫ প্রত্যক্ষ লড়াইয়ের পর চাকরি পেয়েছেন সীমান্তরক্ষী বাহিনীতে। আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, পাহাড়ে পাহাড়ে আর ঘুরতে হয় না, রাতে বাড়িতে ঘুমান বা সীমান্তের ছাউনিতে। ভাইপোকেও ঢুকিয়েছেন বাহিনীতে। তালেবানের প্রথাবিরুদ্ধ যুদ্ধের সময় কিছু জায়গা বেছে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা বাহিনী ISAF। পাল্টা হামলা চালিয়েছিল মুজাহিদরাও। বড় ধরনের যুদ্ধ হয়েছিল ইরান সীমান্তবর্তী ফারাহ প্রদেশের বালাবুলুক জেলায় সিয়াং গ্রামে। পশ্চিমাঞ্চলে এখানেই ছিল মুজাহিদদের বড় ঘাঁটি, ছিলেন আখতারজানও। ইসলাম কালা যাওয়ার পথে ৩ ঘন্টা সাক্ষাৎকারে আখতারজান সিয়ালে জয়ের কারণ ব্যাখ্যা করেন। অবাক করে বললেন, প্রথাগত যুদ্ধ এবং গেরিলা যুদ্ধের প্রাথমিক শর্তই তারা মানেননি, যেমন স্কোয়াড, প্লাটুন, কোম্পানি, ব্যাটালিয়ন প্রভৃতি ভাগে বাহিনীকে ভাগ করেননি। তিনি বললেন ব্যাপারটা ছিল অন্যরকম। প্রথাগত কমান্ড স্ট্রাকচার তৈরি না করে তালেবানরা ক্ষমতায় আসার আগেই একটা রাজনৈতিক সামরিক কাঠামো তৈরি করেছিল। কাউকে প্রদেশের গভর্নর ঘোষণা করেছিল, কেউ বা ছিলেন গোয়েন্দা তথ্য আদান প্রদানের দায়িত্বে, ছিলেন সামরিক কমান্ডারও, পুলিশ প্রধানও। আখতারজান বলেন, গুরুত্ব অনুসারে তাদের অধীনে ছেলে বা যোদ্ধা দেওয়া হয়েছিল। কারো অধীনে ছিল 50, কারো 100, 200 বা 300 বন্দুকধারী। তার জানা মতে সিয়ানে সবচেয়ে বেশি ফৌজ ছিল 2 কমান্ডারের হাতে। 2 ভাই হলেন হাজি সুলতান সাব্বির ও হাজি তাইয়াব। আখতারজান বলেন, এক একজনের অধীনে মোটামুটিভাবে 600-650 যোদ্ধা ছিল, অর্থাৎ মোট 1200-1300 যোদ্ধা। প্রয়োজন মতো তারা এই যোদ্ধাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করতেন। কখনো 50 জনকে পাঠাতেন, কখনো 400-500 ছেলেও পাঠানো হতো। বোসকা আর একটা কৌশলের কথা বললেন আখতারজান। এই কৌশলের নাম বোসকা। শব্দটির সুনির্দিষ্ট অর্থ জানা গেল না, তবে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস বা IED। বিভিন্ন যন্ত্রাংশ সম্ভবত একটি চামড়ার ব্যাগে ভরে শক্তিশালী বিস্ফোরক বানিয়ে তার নাম দেওয়া হয়েছে বোসকা। 1-2 কিলোমিটার দূরে ISF এর সাঁজোয়া গাড়ি দেখতে পেলে মুজাহিদরা রাস্তার ভেতরে ঢুকিয়ে রাখা বোসকার সার্কিট চালু করতেন। সাবেক কুরেশ সরকারের আমলে হেরাতে একটা সংগ্রহশালা বানানো হয়েছিল বাজেয়াপ্ত সোভিয়েত গোলাবারুদ ট্যাঙ্ক বিমান দিয়ে। এর নাম মঞ্জর-ই-জিহাদ। আখতারজান বলেন, বোসকার সার্কিট থেকে একটা জীবন্ত তার, লাইভ ইলেকট্রিক ওয়্যার বার করে মাঠ বা পাহাড়ের মধ্যে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হতো। সেই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো বাহিনীর গাড়ি কাছে এলে। ঠিক সময় বিস্ফোরণ ঘটানো বিশেষজ্ঞের কাজ, সাধারণ মুজাহিদ পারবে না। আখতারজান বললেন, বোসকা বানানো আমরা শিখেছিলাম সোভিয়েত যুদ্ধের সময়, অধিকাংশ ক্ষেত্রেই তাই সঠিক সময়ে বিস্ফোরণ ঘটানো গেছে। 20 বছরের লড়াইয়ে বোসকার ভূমিকা কী ছিল তা বোঝা যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সোভিয়েত সেনাবাহিনীর ট্যাঙ্ক দেখে। ট্রফি প্রদর্শন। আফগানিস্তানের বিভিন্ন স্থানে যুদ্ধ স্মারক হিসেবে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম দেখা যাবে, যা বিজয়ের প্রতীক হিসেবে কাজ করছে। ফুটবল ক্লাব যেমন ট্রফি দিয়ে তাদের ক্লাবের চত্বর সাজায়, কিছু জায়গায় যেমন কাবুল থেকে লোগার যাওয়ার পথে বা বামিয়ান বুদ্ধের প্রায় পাদদেশে সারি সারি ট্যাঙ্ক ছড়িয়ে রেখেছেন মুজাহিদরা, বিশ্বশক্তির পতনের চিহ্ন হিসেবে। সাবেক সরকারের আমলে হেরাতে এমনকি একটা সংগ্রহশালাও বানানো হয়েছিল বাজেয়াপ্ত সোভিয়েত গোলাবারুদ ট্যাঙ্ক বিমান দিয়ে। এর নাম মঞ্জর-ই-জিহাদ, জিহাদ মিউজিয়াম। সংগ্রহশালার পুস্তিকায় দারি ভাষায় লেখা আছে, আফগানিস্তানের মানুষের বিজয় যেভাবে সুমহান শিল্পকর্মের মাধ্যমে প্রকাশে এসেছে,
তা প্রমাণ করছে আফগানদের শৈল্পিক সত্তাকে। কিন্তু যে প্রশ্নটা অবশ্যম্ভাবে সেটা হলো, প্রকাশ্যে যেসব সমর সরঞ্জাম রাখা হয়েছে তার মধ্যে শুধুই সোভিয়েত যুদ্ধস্ত্র কেন? মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই, তার চিহ্ন মাত্র রাস্তাঘাটে নেই কেন? উত্তর পাওয়া গেল বাগরাম বিমান ঘাটে গিয়ে। প্রায় ছোটখাটো একটা শহরের আয়তনের এই ঘাঁটিতে বিপুল মার্কিন যুদ্ধস্ত্র রাখা আছে। বস্তুত কি যে রাখা আছে তা কেউই জানে না, কারণ সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঢুকতে না পারার দুঃখ নিয়ে যখন কাবুলে ফেরার গাড়ি ধরার চেষ্টা করছি, তখন ঘাটের সামনের বাজার দাহান ময়দান মার্কেটে দেখা হলো দুই মুজাজেনের সঙ্গে। তারা সাবান কিনতে বেরিয়েছিলেন। একসময় তারা লড়াই করতেন, এখন ঘাঁটি পাহারা দেন। তাদের একজন শের খান ইসমাইল অল্প বিস্তর উর্দু বলতে পারেন। তাকে জিজ্ঞাসা করলাম, ঘাঁটিতে রাখা যুদ্ধাস্ত্র তালেবান প্রকাশ্যে আনে কেন? ইসমাইলের সংক্ষিপ্ত উত্তর, ওগুলো এখনো সক্রিয়, কবে কাজে লেগে যায় যার বলা যায় না। AK-47 ছাড়া রাশিয়ার সরঞ্জাম অকেজো হয়ে গেছে। পাকিস্তান সহ অন্য দেশের ভূমিকা। আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাঠানদের জীবনের একটা বড় অংশ কেটেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কুইটায় অথবা খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশওয়ান এবং সংলগ্ন অঞ্চলে। আখতারজান ছিলেন কুইটায়। বললেন, যখনই অসুস্থ হয়েছি বা আহত হয়েছি তখনই গেছি। কুয়েটার কেন্দ্রে বাজার অঞ্চল মিত্তাচকে এক মাদ্রাসায় আমার আস্থানা ছিল। তীব্র শীতেও আমরা মিত্তা চলে যেতাম, বিশ্রাম নিতাম। যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক হলো বেস এরিয়া স্থাপন করা, যেখানে যোদ্ধারা প্রশিক্ষণ নিতে পারবে, যন্ত্রপাতি সারাতে পারবে, রসদ সংগ্রহ করবে এবং বিশ্রাম নেবে। যুদ্ধ চলাকালীন আফগানরা অনেক জায়গায় তাদের বেস এরিয়া স্থাপন করেছিল, যেমন মধ্য এশিয়ার দেশ রয়েছে, ইরানও রয়েছে পাকিস্তানও। জাতিগত ও ঐতিহাসিক কারণে পাঠানরা পাকিস্তানের পাঠান অঞ্চল, খাইবার পাখতুনখোয়া বা বিলুচিস্তানের মতো পাঠানাধ্যুষিত অঞ্চলে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। বর্তমানে সম্পর্ক খারাপ হলেও যৌথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তাই পাকিস্তানের ভূমিকা অস্বীকার করা যায় না। আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, তাদের দেশের অভ্যন্তরীণ কলহ হোক বা পূর্ণাঙ্গ যুদ্ধ, অন্য দেশের ভূমিকা একটা বরাবরই ছিল। কাবলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনবুদ্ধিজীবী ফ্রাইজ জালেনদের মতে 19 শতক অ্যাংলো আফগান যুদ্ধের সময় থেকেই এটা চলে আসছে। সে সময় আফগানদের পাশে পরোক্ষভাবে দাঁড়িয়েছিল রাশিয়ার রাজপরিবার ইংরেজদের কণঠাসা করতে। আফগানিস্তানে যখনই 3-4 জন প্রভাবশালী লোক একটা হ্যাজব বা দল গঠন করেন, তখনই কোনো একটা দেশ তাদের পিছনে দাঁড়িয়ে যায়। যেমন তাজিক নেতা আহমদ শাহ মাসুদের পিছনে ছিল ফ্রান্স, হেরাতে ইসমাইল খানের সঙ্গে ইরান, গুলবদিন হেকামতের পেছনে পাকিস্তান বা উজবেক নেতা রশিদ দোস্তামের পাশে রাশিয়া ও তুরস্ক। কিছুটা নিজের গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা কারণে এবং কিছুটা অন্য দেশের সাহায্যে এরা গৃহযুদ্ধের সময় কখনো নিজের মধ্যে লড়েছেন, কখনো লড়েছেন মহিষী সংখ্যাগরিষ্ঠ পাঠানদের বিরুদ্ধে। আবার যখন বাইরের শত্রু আক্রমণ করেছে তখন সবাই মিলে শত্রুর মোকাবিলা করেছিলেন। যেমন সোভিয়েত ইউনিয়ন বা ISF এর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী এবং তাদের নেতারা অনেক ক্ষেত্রেই পাঠানদের পাশে দাঁড়িয়ে লড়েছেন, যে কারণে বর্তমান মন্ত্রিসভায় তাজিক ও হাজারাদের প্রতিনিধিত্ব আছে। অতীতে তালেবানের উত্থানের পেছনে পাকিস্তানেরও বড় ভূমিকা ছিল। আসাদুল্লাহ নাদিমের যুক্তি। আসাদুল্লাহ নাদিম একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক, যিনি ইউক্রেনের সামরিক স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন। লেখালেখি করতেন মূলত যুদ্ধ নিয়ে। বর্তমানে অবসর নিয়েছেন, চলে গেছেন উত্তর পশ্চিম প্রদেশ ফারিয়াবের গার্জি অঞ্চলে, কাবুল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হলো না। ফার্সি অনুবাদকের সাহায্যে তাকে টেলিফোনে জিজ্ঞাসা করলাম তালেবানের জয়ের প্রধান কারণ। সালাম জানিয়ে এই উজবেক সাংবাদিক 3টি বিষয়ের উপর জোর দিলেন: মাদ্রাসা শিক্ষা ও দুর্নীতি। তালেবানদের একটা নির্দিষ্ট ধরনের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়াটাকে একটা বড় কারণ হিসেবে ব্যাখ্যা করলেন নাদিম। বললেন, আপনি দেখবেন কোনো নির্দিষ্ট বিষয় তালেবানদের সবাই একই মতামত দেবেন, এদের মধ্যে প্রবল একতা, মতবিরোধ প্রায় নেই। এর কারণ এরা ছোট থেকে একই ধরনের শিক্ষায় শিক্ষিত। যে কোনো লড়াইয়ে পরস্পরের মধ্যে সমঝোতা যেহেতু অত্যন্ত জরুরি, তাই এদের একটা স্বাভাবিক সুবিধা বরাবরই ছিল। যখন আমেরিকা তালেবানের সঙ্গে কথা বলতে চাইল, তখন গনি সরকারের উপর থেকে নিরাপত্তা বাহিনীর আস্থা পুরোপুরি চলে গেল। এরপর সরকারের পতন ছিল সময়ের অপেক্ষা। আসাদুল্লাহ নাদিম, অবসরপ্রাপ্ত সাংবাদিক। অপরদিকে আশরাফ গনির নেতৃত্বাধীন সাবেক আফগান সরকারের মধ্যে কার্যত সব বিষয়েই মতবিরোধ ছিল।
পর্যবেক্ষকদের অনেকেই বললেন একটি সার্বিক আফগান জাতীয় স্বার্থ বলে গনি সরকারের কিছু ছিল না। এর একটি কারণ দুর্নীতি। প্রধানত পশ্চিম বিশ্ব থেকে বিপুল অর্থগত কুড়ি বছরে আফগানিস্তানে প্রবেশ করছিল। এর অনেকটাই উধাও হয়ে যায়। আফগানিস্তান পুনর্নির্মাণের লক্ষ্যে বিপুল অর্থ অদৃশ্য হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে তদন্ত করছে। তদন্তকারী সংস্থা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন সিগার ধারাবাহিকভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে দেখাচ্ছে কিভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে মিলেমিশে আফগানিস্তানের প্রভাবশালীরা অর্থ তছরূপ করেছেন। অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে। নাদিম বলেন, এইসবের ফলে আফগানিস্তানের সরকারি বাহিনীর মনোবল ভেঙে পড়েছিল। এরপর 2019-20 সালে যখন আমেরিকা তালিবানের সঙ্গে আলোচনায় বসতে চাইল, তখন গনি সরকারের ওপর থেকে নিরাপত্তা বাহিনীর আস্থা পুরোপুরি চলে গেল। এরপর সরকারের পতন ছিল